যদি কারো কোনো প্রবলেম হয় ভয়েসে কিংবা ভিডিওতে রেসপন্স করতে পারো। আচ্ছা, তো আগের দিন আমরা দেখেছিলাম ডারউইনিজম। ডারউইনিজম থেকে কিভাবে ন্যাচারাল সিলেকশন থিওরি এসেছিল। তো সেটাই একটা কুইক রিক্যাপ করে নিই, তারপর আজকে আমরা দেখবো নিও ডারউইনিজম। তো ডারউইনিজমের যে কমন পস্টুলেট গুলো ছিল, আহ, ডারউইন দেওয়া ডারউইনের দ্বারা দেওয়া বিবৃত করা যে পস্টুলেট, তা মেন চারটে পস্টুলেট ছিল, যেটা আমি আগের দিনও বলেছি। ওভার প্রোডাকশন, মানে কোনো স্পিসিস যদি তার ফেভারেবল কন্ডিশন পায় তাহলে, এবং ফেভারেবল রিসোর্সেস পায়, তাহলে সেই স্পিসিসটা একটা ওভার প্রোডাকশন কন্ডিশন দেখাতে পারে যদি হার্শ এনভায়রনমেন্ট না পায়। তো যেভাবে স্পিসিসের পরিমাণ যদি বাড়তে থাকে, তাহলে এক সময় আমরা দেখব যে স্পিসিসের পরিমাণ রিসোর্সের থেকে অনেকটাই বেড়ে যাবে। তখন শুরু হবে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। যখন স্ট্রাগল ফর এক্সিস্টেন্স শুরু হবে, তখনই কিছু স্পিসিস বিলুপ্ত হয়ে যাবে এবং কিছু স্পিসিস সার্ভাইভ করবে। যে সমস্ত অল্প পরিমাণ স্পিসিস সার্ভাইভ করছে, তারা যখন রিপ্রোডাকশন করবে তাদের মধ্যে কিছু চেঞ্জেস দেখা যাবে। কিছু জেনেটিক চেঞ্জেস থাকবে, মিউটেশন ঘটবে তাদের মধ্যে, কিন্তু ডারউইন তখনও সেই চেঞ্জেস গুলো কেন হবে ব্যাখ্যা করতে পারেনি। তো তিনি বলেছিলেন যে কিছু সাময়িক চেঞ্জেস দেখা যাবে, ভেরিয়েশন আসবে। ভেরিয়েশনটা কোন কারণে আসবে সেটা তিনি ব্যাখ্যা করতে পারেননি। এবং এই ভেরিয়েশনের ফলে যে সমস্ত প্রজাতি বা জীব লাস্ট অব্দি সার্ভাইভ করবে, নেচার দ্বারা সিলেক্টেড হবে, তারাই হবে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এটাই হচ্ছে ন্যাচারাল সিলেকশনের থিওরি। তো ন্যাচারাল সিলেকশনের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, যেমন অ্যাকর্ডিং টু দ্য ল্যামার্কিজম, এই যে সিলেকশন প্রসেস, এটা হচ্ছে একটা গোল ওরিয়েন্টেড, মানে ইভলিউশন প্রসেসটা হচ্ছে একটা গোল ওরিয়েন্টেড প্রসেস। কিন্তু ডারউইন এসে বলল যে ইভলিউশন কখনো গোল ওরিয়েন্টেড নয়, ইট মে অকার ইন এনি ডাইরেকশন। মানে ভেরিয়েশনের জন্য চেঞ্জেস এলো, এবার সেই চেঞ্জেসটা হতে পারে বেনিফিশিয়াল, হতে পারে বেনিফিশিয়াল নয়। তো যদি বেনিফিশিয়াল হয় সেই চেঞ্জেসটা, জিনগত লেভেলে যদি বেনিফিশিয়াল হয়, তাহলেই সেই স্পিসিসটা সার্ভাইভ করবে। এবং যদি সার্ভাইভ করে তখনই সেটাকে বলা হবে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। কিন্তু অলওয়েজ যে সেই স্পিসিসটা সার্ভাইভ করবে এবং ভেরিয়েশনটা বেনিফিশিয়ালি হবে বেসড অন দ্য এনভায়রনমেন্ট, এটা কিন্তু নয়। তারপরের সেকেন্ড যে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা ছিল সিলেকশন ইজ অলওয়েজ অকার নট গিভেন কন্ডিশন। মানে কোনো স্পিসিসের সিলেকশন তখনই হবে বেসড অন দ্য এনভায়রনমেন্টাল কন্ডিশন। এনভায়রনমেন্টাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে, আমি যেটা বললাম, যদি ভেরিয়েশন ফেভারেবল হয় তাহলে সেটা সিলেক্টেড হবে। এবং অ্যাডাপ্টেশন, যেটা ল্যামার্কিজমে ল্যামার্ক বলেছিল যে ইনহেরিট হবে, তো ডারউইনিজমের ক্ষেত্রে ন্যাচারাল সিলেকশন থিওরিতে আমরা দেখলাম যে না, আহ, এই অ্যাকওয়ার্ড ক্যারেক্টার যদি জার্ম প্লাজমে চেঞ্জেস না আসে তাহলে সেটা কখনোই ইনহেরিট হবে না। তো আচ্ছা, এই যে স্লাইডটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এক্সাক্ট অরিজিন অফ স্পিসিসে ডারউইন কি বলেছিলেন, কোট আনকোট সেটাই লেখা আছে। ঠিক আছে, তো এটা আমি একটু সহজভাবে বলছি। মেইন পয়েন্ট ছিল জাস্ট চারটে, যে অল লিভিং থিংস এর চেঞ্জ স্লাইটলি ওভার টাইম। মানে যে লিভিং থিংস এর চেঞ্জেস যেগুলো আসবে সেগুলো আহ, মানে হঠাৎ করে কোনো পরিবর্তন আসবে না, কারণ হঠাৎ করে অ্যাক্লিমাটাইজেশন কিংবা অ্যাডাপ্টেশন আসে না। সেহেতু ভেরিয়েশনটা হঠাৎ করে আসবে না। তো এইটা একটা একটা লং প্রসেস। তো কোনো কিছুই অল ওভার দ্য নাইট হবে না। তার পস্টুলেট গুলো ছিল যে এরকমই, অরিজিন অফ স্পিসিস বইতে লেখা, যে দে আর অলওয়েজ এ স্ট্রাগল টু সার্ভাইভ, ফুড, স্পেস অ্যান্ড লাইফ আর লিমিটেড।
কারণ খুব স্বাভাবিক, যদি কোনো স্পিসিস যদি ওভার প্রোডাকশন করতে থাকে তার ফেভারেবল কন্ডিশন পেলে, তাহলে একটা সময় তাকে স্ট্রাগল করতেই হবে সার্ভাইভের জন্য, বেসড অন ফুড, তার খাবার দাবার রিসোর্সের জন্য, তার থাকার জায়গার জন্য, তার লাইফ স্ট্র্যাটেজির জন্য তাকে সার্ভাইভ করতেই হবে, মানে স্ট্রাগল করতেই হবে। সেকেন্ডলি, এখানে বলা হয়েছে ইফ এ লিভিং থিংস গেটস এ হেল্পফুল চেঞ্জ, ইট হ্যাজ এ বেটার চান্স টু সার্ভাইভ। খুব স্বাভাবিক, ভেরিয়েশন যে সবসময় বেনিফিশিয়াল হবেই তার কোনো মান নেই, কিন্তু যদি বেনিফিশিয়াল হয়, যদি সেটা বেসড অন দা এনভায়রনমেন্ট ফেভারেবল হয় স্পিসিসের ক্ষেত্রে, যেমন হচ্ছে হয়তো আইসাইট বেটার হয়ে গেল, কিংবা তার লেগস যদি স্ট্রঙ্গার হয়ে গেল, কিংবা যদি কোনো স্পিসিসের এরকমও হতে পারে যে ক্যামোফ্লেজ করার ক্ষমতা সৃষ্টি হলো, তাহলে তার কোনো প্রিডেটর তাকে আক্রমণ করতে পারবে না। তো এই সমস্ত ভেরিয়েশন যদি বেসড অন দ্য এনভায়রনমেন্ট বেনিফিশিয়াল হয়, তাহলে সেই স্পিসিসটা সার্ভাইভ করতে পারবে। দোজ দ্যাট সার্ভাইভ উইল লাইকলি পাস দিস হেল্পফুল ট্রেটস টু দেয়ার চিলড্রেন। কারণ এই যে চেঞ্জেস গুলো আসবে, এইগুলো তার জার্ম প্লাজমে চেঞ্জেস আসবে, এবং জার্ম প্লাজমে যদি চেঞ্জেস আসে, সেই সমস্ত ট্রেট পরবর্তী জেনারেশনের মধ্যে আহ, দেখা যাবে, পরবর্তী জেনারেশনের মধ্যে অফস্প্রিং এর মধ্যে সেই ট্রেট পাস করবে, এই রিপ্রোডাকশন হবে, হোমোলোগাস রিকম্বিনেশন হবে। তো আফটার হোমোলোগাস রিকম্বিনেশন সেই ট্রেড গুলো পাস করবে। এটা আমরা দেখবো নিও ডারউইনিজমে কিভাবে ট্রেড পাস করছে। ওভার টাইম মোর অ্যান্ড মোর অফ দিস হেল্পফুল ট্রেড স্প্রেড, মানে যত ভেরিয়েশন হবে, যত রিপ্রোডাকশন হবে, তত সেই বেনিফিশিয়াল ট্রেড গুলো পরবর্তী জেনারেশনের মধ্যে স্প্রেড করবে। দ্য হোল প্রসেস ইজ কল্ড ন্যাচারাল সিলেকশন। নেচার সিলেক্ট দ্য ওয়ান্স বেস্ট সুইটেড টু সার্ভাইভ অ্যান্ড রিপ্রোডিউস। নেচার দ্বারা সেই সমস্ত স্পিসিস সিলেক্টেড হবে যারা লাস্ট অব্দি সার্ভাইভ করবে, বেসড অন দ্য এনভায়রনমেন্টাল কন্ডিশন। স্পিসিসের ক্ষেত্রে সেই সময় আহ, তার আশেপাশে যে আহ, পরিবেশগত চেঞ্জেস আসবে, সেই তার ভিত্তিতে যে সমস্ত জীবরা সার্ভাইভ করতে পারবে, নেচার তাদেরকেই সিলেক্ট করবে লাস্ট অব্দি। আচ্ছা, ল্যামার্কিজম হলো, ডারউইনিজম হলো, এবার আমরা দেখব নিও ডারউইনিজম বা মডার্ন সিনথেটিক থিওরি। নিও ডারউইনিজম বলতে বেসিক্যালি কি বোঝায়, যখন ইভলিউশনের মধ্যে জেনেটিক্স পার্ট অ্যাড হবে, মানে এতক্ষণ তো ডারউইন বলে আসছে যে ভেরিয়েশন আসবে, চেঞ্জেস আসবে, কিন্তু চেঞ্জেস গুলো কি করে আসবে? আমরা জানি যে চেঞ্জেস আসে রিকম্বিনেশনের দ্বারা, কোনো মিউটেশনের দ্বারা, ক্রসিং ওভারের দ্বারা। তো জেনেটিক্স পার্টটা যখনই ইভলিউশনের মধ্যে অ্যাড হয়ে গেল, তখন একটা নতুন থিওরি সৃষ্টি হলো, সেটাকে বলা হচ্ছে মডার্ন সিনথেটিক থিওরি। তো আমরা দেখবো যে মডার্ন সিনথেটিক থিওরিতে এইখানে মডার্ন সিনথেটিক থিওরিতে আমরা পরবর্তীকালে দেখবো এখানে জেনেটিক ড্রিফট নিয়ে কথা হয়েছে, মাইগ্রেশন নিয়ে কথা হয়েছে, যে কিভাবে জেনেটিক ড্রিফট জেনেটিক ভেরিয়েশন ঘটাচ্ছে, এবং মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স এভাবে মানে এই সিনথেটিক থিওরিতে কিভাবে ফ্রুটফুল হয়েছে, সেটা আমরা দেখবো। তো নিওডারউইনিজম কি বলছে? নিওডারউইনিজম ইজ জেনারেলি ইউজড টু ডিসক্রাইব any integration of Darwin's theory of evolution by natural selection with Gregor Johann Mendel's theory of genetics. খুব স্বাভাবিক, যখন ইভলিউশনের পার্টে আমরা জেনেটিক্স পার্টটাকে অ্যাড করছি, আহ, যাতে আমরা মিউটেশন কিংবা ভেরিয়েশনটা বেসিক্যালি বুঝতে পারি, তখন সেটাকে বলা হচ্ছে নিওডারউইনিজম বা মডার্ন সিনথেটিক থিওরি। The term neo-Darwinism marks the combination of natural selection and genetics as it has been variously modified since it was proposed. যেমন ডারউইনিজম যখন ন্যাচারাল সিলেকশনের কথা বলছে, তখন ভেরিয়েশনের কারণ বলতে পারছে না, কিন্তু পরবর্তীকালে জেনেটিক্স অ্যাড করে আমরা ভেরিয়েশনের কারণটা বুঝতে পারবো। তো এটাই হচ্ছে মেন পয়েন্ট নিও ডারউইনিজমে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যালথুইজেন কম্পিটিশন,
একজন বিজ্ঞানী ছিলেন ম্যালথুইজেন। তো তিনি বলেছিলেন যে কিভাবে জিওমেট্রিক পপুলেশন গ্রোথ হলে, মানে একটা স্পিসিস যদি তার তার ফেভারেবল কন্ডিশনে গ্রোথ করতে থাকে, তাহলে একটা সময় লিমিটেড রিসোর্স হয়ে যাবে, রিসোর্স কমতে থাকবে, এবং সেই স্পিসিসকে ন্যাচারালি সিলেক্ট হওয়ার জন্য তাকে স্ট্রাগল করতে হবে। এবং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট থিওরিকে ম্যালথুইজেন কম্পিটিশন সাপোর্ট করেছিল 19th সেঞ্চুরিতে। আচ্ছা, ভেরিয়েশন যেভাবে আসবে বিভিন্ন ব্রিডস এর মধ্যে, সাবস্পিসিস এর মধ্যে, আমরা দেখবো যে বিভিন্ন মাইক্রো ইভলিউশন এবং ম্যাক্রো ইভলিউশনের দ্বারা কিছু চেঞ্জেস আসবে, ভেরিয়েশন আসবে, এবং সেই চেঞ্জেস কিভাবে সাপোর্ট করছে ন্যাচারাল সিলেকশনকে সেটা আমরা পরবর্তীকালে দেখব। ম্যাক্রো, ছোট করে বলে রাখি, ম্যাক্রো ইভলিউশন মানে হচ্ছে কোন একটা নিউ স্পিসিসের সৃষ্টি হওয়া, এবং মাইক্রো ইভলিউশন মানে হচ্ছে বিলো দা স্পিসিস, যদি কোনো সাবস্পিসিস লেভেলে যদি কোনো চেঞ্জেস আসে সেটাকে বলা হচ্ছে মাইক্রো ইভলিউশন। এবং এই মাইক্রো ইভলিউশনেরই একটা বড় পর্যায়ে যখন চেঞ্জেস ঘটে সেটাকে আমরা বলি ম্যাক্রো ইভলিউশন। এইভাবে ভেরিয়েশনের সৃষ্টি হয়, সেটা আমরা পরে দেখবো। আচ্ছা, এবং যদি কোনো স্মল চেঞ্জেস আছে কোনো ইন্ডিভিজুয়ালের ক্যারেক্টারের মধ্যে, সেটাকে আমরা বলি মিউটেশন। তো এই মিউটেশনের যদি এই মিউটেশন যদি কোনো জেনেটিক ভেরিয়েশন আনে, এবং সেটা যদি আমরা কোনো জিনের মধ্যে দেখতে পাই, তাহলে দেখা যাবে জেনেটিক ভেরিয়েশন কিভাবে মডার্ন সিনথেটিক থিওরিকে সাপোর্ট করছে, এবং মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স কিভাবে সাপোর্ট করছে। তো নিও ডারউইনিজম মানে হচ্ছে বেসিক্যালি ডারউইনিজম প্লাস মেন্ডেলিজম। তো যেটা আমি বললাম যে জেনেটিক ভেরিয়েশন কিভাবে সাপোর্ট করছে নিও ডারউইনিজমকে। জেনেটিক ভেরিয়েশন মানে কি? সাপোজ মেন্ডেল, গ্রেগর জন মেন্ডেল বলেছিলেন যে আমরা যদি ক্যাপিটাল টি কে ধরি, কোনো একটা জিন, এবং তার অ্যালেলিক ফর্ম হচ্ছে মিউটেশনের, অ্যালিলিক ফর্ম মানে হচ্ছে কোনো একটা জিনের মিউটেশনের ফলে অল্টার একটা ফর্ম। তো সেটাকে যদি আমরা স্মল টি ধরি, তাহলে ক্যাপিটাল টি দেখাবে টল ক্যারেক্টার, ক্যাপিটাল টি স্মল টি এখানে আহ, দেখাবে একটা মিউটেন্ট ক্যারেক্টার, যেহেতু ক্যাপিটাল টি এখানে ডমিনেন্ট অ্যাকর্ডিং টু দ্য মেন্ডেল। কারণ তখনও জেনেটিক ইন্টারাকশন, নন মেন্ডেলিয়ান থিওরি তখনও আবির্ভাব হয়নি। আমরা পরে দেখবো যে সবসময় যে ক্যাপিটাল টি স্মল টি হলে ক্যাপিটাল টি ডমিনেট করবে, ব্যাপারটা এরকম নয়। হুম, এটা অ্যাকর্ডিং টু দ্য মেন্ডেল, কিন্তু নন মেন্ডেলিয়ান থিওরিও আছে যেখানে আমরা এপিজেনেটিক ইন্টারাকশন দেখতে পাই। এটা বেসিক্যালি জেনেটিক পার্টের মধ্যে আছে, তো ইভলিউশনের আমাদের অতটা দরকার নেই। এবং স্মল টি মানে হচ্ছে ডোয়ার্ফ ক্যারেক্টার বা ট্রেট দেখা যাবে। তো কোনো একটা তোমরা মলিকুলার বায়োলজি যদি একটু পড়ে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনো জিনের মধ্যে যদি মিউটেশন ঘটে, সাপোজ ক্যাপিটাল টি এর মধ্যে যদি মিউটেশন ঘটে, তাহলে সে একটা অল্টার্ড ফর্ম তৈরি করে। সেই অল্টার্ড অ্যালিলিক ফর্মটা কি বলা হচ্ছে, মানে অল্টার্ড অ্যালিলিক জিনটা কি বলা হচ্ছে অ্যালিলিক ফর্ম, স্মল টি। ঠিক আছে, তো নিও ডারউইনিজমের যে ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, আহ, 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে তিনি জেনেটিক ড্রিফট দিয়ে ব্যাপারটা ব্যাখ্যা করেছিলেন। জেনেটিক ড্রিফট দিয়ে ইভলিউশনকে কিভাবে ব্যাখ্যা করা যায়? জেনেটিক ড্রিফট মানে হচ্ছে এমন একটা কন্ডিশন যেটা, যেমন কোন একটা ন্যাচারাল ক্যালামিটিস যদি আসে, ধরো কোথাও কোনো ভূমিকম্প হলো, কিংবা কোনো আহ, আগ্নেয়গিরি বিস্ফোরণের ফলে কোনো জায়গার পপুলেশন, ম্যাক্সিমাম পপুলেশনটা ধ্বংস হয়ে গেল, বেঁচে থাকলো কিছু একটা সাব পপুলেশন। তো যখন সেই সাব পপুলেশনটা বেঁচে থাকছে, সেই সাব পপুলেশনের মধ্যে কিছু অ্যালিলিক ফ্রিকোয়েন্সি চেঞ্জেস আসবে। সোজা কথায় চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি অফ অ্যান এক্সিস্টিং জিন ভেরিয়েন্ট
ইন দ্য পপুলেশন ডিউ টু র্যান্ডম চান্স। র্যান্ডম চান্সের ফলে কোন, যদি কোনো উল্কাপাত পড়ে কিংবা কোনো বন্যা আসে, সেই র্যান্ডম চান্সের ফলে একটা হিউজ পপুলেশন যদি মারা যায় এবং যে সাব পপুলেশনটা বেঁচে থাকে তার মধ্যে যে অ্যালিলিক ফ্রিকোয়েন্সি চেঞ্জেস আসে সেটাকেই বলা হচ্ছে জেনেটিক ড্রিফট। এবং এই জেনেটিক ড্রিফটের ফলে ভেরিয়েশন আসবে, খুব স্বাভাবিক। কারণ আর এই জেনেটিক ড্রিফট সবসময় তোমার স্মল পপুলেশনের মধ্যেই দেখা যায়। এবং ন্যাচারাল সিলেকশনের সাথে এর একটা খুব বেসিক পার্থক্য হচ্ছে, ন্যাচারাল সিলেকশন নেচার দ্বারা একটা স্পিসিসকে সিলেক্ট করা হচ্ছে বেসড অন তাদের ক্যারেক্টারিস্টিক ট্রেটস। ভেরিয়েশন যদি বেনিফিশিয়াল হয় এনভায়রনমেন্টের ক্ষেত্রে, তাহলে সেই স্পিসিসটা সিলেক্টেড হচ্ছে। কিন্তু জেনেটিক ড্রিফট কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়। জেনেটিক ড্রিফট মানে এটা একটা র্যান্ডম চান্স, এটা কিন্তু নেচার দ্বারা ঘটছে না। মানে কোনো একটা জায়গায় হয়তো বন্যার সৃষ্টি হলো কিংবা উল্কাপাত পড়লো। হুম। উম, তো এটা একটা র্যান্ডম ঘটনা, র্যান্ডম চান্সের মধ্যে পড়ছে। তো এর ফলে যদি কোনো আহ, অবশিষ্ট পপুলেশনের মধ্যে ব্রিডিং ঘটে এবং ব্রিডিং ঘটার ফলে যদি অ্যালিলিক ফ্রিকোয়েন্সি তার চেঞ্জ হয়, সেটাকে আমরা জেনেটিক ড্রিফট বলে থাকি। হুম। তো এটা ঘটে লটস অফ মাইক্রো ইভলিউশন লিডস টু ম্যাক্রো ইভলিউশন। মানে মাইক্রো ইভলিউশনারি পার্টে তোমার চেঞ্জেস গুলো আসবে, মানে জিন লেভেলের চেঞ্জ আসবে। সাপোজ তোমার একটা ক্রোমোজোম আছে। আমি আহ, ব্যাপারটা আরো বুঝিয়ে বলছি। মানে সাপোজ তোমার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যদি আমি তিনটে পপুলেশন ধরি, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ স্মল এ এবং স্মল এ স্মল এ। তো সাপোজ এই পপুলেশন গুলো নাম্বার হচ্ছে, ক্যাপিটালে ক্যাপিটালে হচ্ছে এন সংখ্যা হচ্ছে, মানে স্পিসিস পপুলেশন নাম্বার হচ্ছে 50, ক্যাপিটালে স্মলে হচ্ছে 30, স্মলে স্মলে হচ্ছে 20। এবার কোনো একটা ন্যাচারাল ক্যালামিটিস এলো এবং তার ফলে আমি যদি ধরি যে স্মলে স্মলে পপুলেশনটা ধ্বংস হচ্ছে, ঠিক আছে, যদি স্মলে স্মলে পপুলেশনের ওপর আমি কোনো এফেক্ট দেখতে পাই, মানে সেই স্পিসিসটা যদি সার্ভাইভ না করে, তাহলে কি হবে? তাহলে এই যে মানে তোমার যে পপুলেশন নাম্বার সেটা কমবে। আচ্ছা, তাহলে আমার এখানে দুটো ঘটনা ঘটবে। প্রথমে হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস আসার আগে যে ফ্রিকোয়েন্সি থাকবে এবং পরে সেই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে। তো এটা আমরা ম্যাথামেটিক্যালি প্রুভ করতে পারি। এটা আমরা পরবর্তীকালে হার্ড-ওয়েইনবার্গ থিওরি দিয়ে আহ, বুঝতে পারবো। জাস্ট তোমরা অ্যালিক ফ্রিকোয়েন্সি চেঞ্জটা কি করে হয় সেটা দেখে রাখো। উম, যদি আমার এন নাম্বার যদি 50 হয়, তাহলে আমার তো এখানে ক্যাপিটালে ক্যাপিটালে মানে একটা জিনের দুটো অ্যালিল আছে। যদি আমি একটা জিন ধরি, তাহলে ক্যাপিটালে ক্যাপিটালে মানে আমার এখানে দুটো অ্যালিল আছে। এবং ক্যাপিটালে স্মল এ মানে হচ্ছে আমার যদি ক্যাপিটাল এ জিনের মিউটেশনের ফলে কোনো চেঞ্জেস আসছে, অ্যালিলিক ফর্ম তার ফলে যে তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলছি স্মল এ। হুম। তো ক্যাপিটাল এ যদি এন সংখ্যা 50 হয়, তাহলে এর অ্যালিল সংখ্যা হবে 100, ডাবল হবে, কারণ দুটো অ্যালিল আছে। বেসিক কথা বলছি এটা, ঠিক আছে। সেরকম ক্যাপিটালে স্মলেও হবে 60 এবং স্মলেও হবে 40, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে যদি আমি দেখতে চাই যে এখানে ক্যাপিটাল এর ফ্রিকোয়েন্সি চেঞ্জ কত হবে, তাহলে তোমরা দেখতে পারবে যে এখানে ক্যাপিটাল এ আমার টোটাল ছিল 100, ক্যাপিটালে স্মলে ছিল 30, তাহলে 100 + 30 হয়ে গেল 130। এবং টোটাল পপুলেশন হচ্ছে এখানে তোমার 200, ঠিক আছে। 100 + 60 + 40। আচ্ছা, তোমরা প্রথমে বলতে পারবে যে ক্যাপিটালে ক্ষেত্রে আমরা 100 + 30 কেন নিলাম? কারণ 100টা আমরা নিলাম হচ্ছে ক্যাপিটালে অ্যালিলিক ফর্ম থেকে। ও মানে এই জিনটা থেকে আমরা পাচ্ছি 100।
এবং ক্যাপিটাল এ স্মল এ দুটো অ্যালিল আছে এখানে। তো ক্যাপিটাল এর জন্য 30, স্মল এর জন্য 30। তো সেই জন্য আমরা পাচ্ছি 130, এবং টোটালটা হচ্ছে 200। তাহলে আমার চেঞ্জ হচ্ছে 0.65। এটা হচ্ছে ক্যাপিটাল এর অ্যালিলিক ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এবার আমি চেঞ্জটা কি করে বুঝবো? যদি আমার এখানে স্মল এ পপুলেশনটা বিলুপ্ত হয়, ঠিক আছে, তো তাহলে তো আমার টোটাল নাম্বারটাও কমবে, তাই না? মানে আমার তো এই যে 40 পপুলেশন, এটা তো আর থাকলো না। তো এই নাম্বারটা যদি আমার কমে, তাহলে যদি আমার 200 থেকে নাম্বারটা কমে গেল, ঠিক আছে, এখন হয়ে গেল 160, তো 130 বা 160, এটা তো অবভিয়াসলি চেঞ্জ হবে। তো এই যে অ্যালিলিক ফ্রিকোয়েন্সি চেঞ্জটা, এটা কি বলা হচ্ছে জেনেটিক ড্রিফট। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে তোমাদেরকে বোঝালাম যে জেনেটিক ড্রিফট অ্যালিলিক ফ্রিকোয়েন্সি বলতে আমরা কি বুঝতে পারি। ঠিক আছে, তো যেটা বললাম, জেনেটিক ড্রিফট প্রপোজড বাই সায়েন্টিস্ট সেওয়েল অ্যান্ড রাইট। তিনি বলেছিলেন যে চেঞ্জ বা ফ্লাকচুয়েশনটা যেটা হচ্ছে খুব স্মল পপুলেশনের মধ্যে হচ্ছে, এবং একটা জিন পুল তৈরি করছে, এবং এইটা পুরোটা একটা র্যান্ডম চান্সের ঘটনা। এবং এই র্যান্ডম চান্সের ফলেই জেনেটিক ভেরিয়েশনটা ঘটছে। মানে এক্সিস্টিং জিনের মধ্যে জেনেটিক ভেরিয়েশনটা ঘটছে পুরোপুরি র্যান্ডম চান্সের ফলে। এবং এটা হচ্ছে ডিউ টু দ্য চেঞ্জ ইন অ্যালিলিক ফ্রিকোয়েন্সি। জেনেটিক ড্রিফট ইজ র্যান্ডম অ্যান্ড রিগার্ডলেস অফ অ্যাডাপটিভ ফিটনেস। মানে যদি কোনো উল্কাপাত হয় কিংবা কোনো বন্যা হলো, আহ, একটা পার্ট অফ স্পিসিস যদি ধ্বংস হয়, তো সেটা তো কখনোই অ্যাডাপটিভ ফিটনেসের উপর ডিপেন্ড করছে না, র্যান্ডম চান্স। হ্যাঁ, সেই জায়গাটায় ওই স্পিসিস গুলো অবস্থিত ছিল, সেই জন্য ওই স্পিসিস গুলো বিলুপ্ত হয়েছে। পুরোটা র্যান্ডম চান্স, এটা অ্যাডাপটিভ ফিটনেসের উপর ডিপেন্ড করছে না। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, মডার্ন সিন্থেটিক থিওরি যেটা বললাম, যে যে মেকানিজমটা হচ্ছে সেটা জেনেটিক ড্রিফটের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, সেকেন্ড পস্টুলেট হচ্ছে যে একটা স্মল পপুলেশনের ওপর এই র্যান্ডম চান্সটা নির্ভর করছে। মানে পপুলেশন খুব স্মল পপুলেশনের রেসপন্সিবল হয় এই জেনেটিক ড্রিফটের জন্য। এবং থার্ড পস্টুলেট হচ্ছে যে স্মল চেঞ্জ যেগুলো হচ্ছে, স্মল জেনেটিক চেঞ্জেস ওভার লং পিরিয়ড অফ টাইম হুইচ লিডস টু লার্জ চেঞ্জেস। যেমন মাইক্রো ইভলিউশন হতে হতেই ম্যাক্রো ইভলিউশনটা ঘটবে। আচ্ছা, এতক্ষণ যেটা বললাম যে কোন একটা জিনের যদি মিউটেশনের ফলে অ্যালিলিক ফ্রিকোয়েন্সি কি করে চেঞ্জ হচ্ছে, অ্যালিল যদি, মানে সহজভাবে বুঝতে হয় যে হোয়াট ইজ অ্যালিল, হোয়াট ইজ জিন, হোয়াট ইজ ডিএনএ। ঠিক আছে, অনেক সময় কনফিউশন আসে এই টার্ম গুলোয়। আমরা কি করে বুঝতে পারি? তো কোনো একটা জিন, সাপোজ ক্যাপিটালে ক্যাপিটালে ঠিক আছে, এবং তার মধ্যে মিউটেশন এলো, এবং সেই মিউটেশন আসার ফলে তার সেই জিনের ডিএনএ তে আমরা জানি নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকে, ডিএনএ এর মধ্যে নিউক্লিওটাইড বেস থাকে। সেই নিউক্লিওটাইড সিকোয়েন্সে যদি চেঞ্জেস আসে, তাহলে এমআরএনএ এক্সপ্রেশন অন্য হবে। এমআরএনএ এক্সপ্রেশন যদি অন্য হয়, তাহলে ট্রান্সক্রিপশন ইভেন্ট অল্টার হবে। ট্রান্সক্রিপশন ইভেন্ট যদি অল্টার হয়, তাহলে ট্রান্সক্রিপশনের পর হয় ট্রান্সলেশন। সেন্ট্রাল ডগমা থিওরি তোমরা সবাই পড়েছো, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন যদি অল্টার করে যায়, তাহলে আমার এখানে প্রোটিন সিনথেসিস, প্রোটিন ফাংশন অল্টার হয়ে যাবে, প্রোটিন ফোল্ডিং অল্টার হবে, এর ফলে প্রোটিন ফাংশন অল্টার করে যাবে। এর ফলে আমার যে জিন এ যে কাজটা করতো, আফটার অল্টারেশন
ক্যাপিট স্মল এ, কিন্তু সেই ফাংশন দেখাতে পারবে না, কারণ আমার এখানে জিন তো দেখায় না বেসিক্যালি। জিন দ্বারা তৈরি হওয়া প্রোটিনটাই ফাংশনালি অ্যাক্টিভ হয়, এবং সেই প্রোটিনের এফেক্টে আমরা দেখতে পাই। তো যদি আমার প্রোটিনের ফাংশনালি যদি অল্টার হয়ে যায়, তাহলে জিনের ফর্মটা অল্টার করে গেল, তখন সৃষ্টি হলো অ্যারেলিক ফর্মটা। ঠিক আছে। তো জেনেটিক ড্রিফট সবসময়, আমি যেটা বললাম, একটা হচ্ছে অল্টার ফর্ম, চেঞ্জ ইন অ্যালিলিক ফ্রিকোয়েন্সি। সেকেন্ড আমি যেটা বলছিলাম, মাইক্রো ইভলিউশন এবং ম্যাক্রো ইভলিউশন। মাইক্রো ইভলিউশন হচ্ছে বিলো দা স্পিসিস লেভেল, মানে সাবস্পিসিস লেভেলে যদি কোনো চেঞ্জেস আসে। মানে সাপোজ একটা ডগ ব্রিড আছে, একটা কুকুরের প্রজাতি আছে, সেই ব্রিডের মধ্যে যদি কোনো চেঞ্জেস আসে, ভেরিয়েশন আছে, খুব মাইনিউট চেঞ্জেস, তারা রিপ্রোডাকশন করতে পারছে কিন্তু তাদের মধ্যে কিছু চেঞ্জেস এসছে, হয় তাদের টেল লেন্থ হয়তো ইনক্রিজ কিংবা ডিক্রিজ কিছু হয়েছে, কিংবা তাদের হয়তো ইয়ার লেন্থ অথবা চোখের যে শার্পনেস, দেখার ক্ষমতা, তাদের মধ্যে কিছু চেঞ্জেস এসছে। খুব মাইনিউট চেঞ্জেস যদি আসে, তাহলে সেটাকে আমরা বলছি মাইক্রো ইভলিউশন। ম্যাক্রো ইভলিউশন কখন বলবো? যদি মাইক্রো ইভলিউশন ঘটার ফলে কোনো একটা চেঞ্জেস আসে, যেটার ফলে কি হয়, একটা নিউ স্পিসিস তৈরি হচ্ছে, এবং নিউ স্পিসিস তৈরি হওয়ার ফলে সেই স্পিসিসটা রিপ্রোডাক্টিভ আইসোলেশন ঘটছে। মানে কি, নিউ স্পিসিসটা কখনোই তার আহ, আগের যে কন্ডিশন ছিল সেই স্পিসিসের সাথে রিপ্রোডাক্টিভলি, মানে সে কখনোই রিপ্রোডিউস করতে পারছে না, মানে রিপ্রোডাক্টিভলি অ্যাক্টিভ হতে পারছে না, কারণ পুরো স্পিসিসটাই অল্টার করে গেছে। তো যখনই রিপ্রোডাকশন করতে পারছে না একটা স্পিসিস অন্য স্পিসিসের সাথে, তো সেটাকে যখন রিপ্রোডাক্টিভ আইসোলেশন ঘটছে, তখনই আমরা সেটাকে বলছি যে এর ম্যাক্রো ইভলিউশন ঘটেছে। ম্যাক্রো ইভলিউশন ঘটার ফলে একটা নিউ স্পিসিস তৈরি হয়েছে, ফলে সেই নিউ স্পিসিসটা ওল্ড স্পিসিসের সাথে রিপ্রোডাকশন করতে পারছে না। মানে এর ইভলিউশনটা ঘটেছে মানে বিয়ন্ড স্পিসিস লেভেল। মানে তোমরা তো অ্যানিমেল কিংডমে হয়তো পড়েছো কিংবা পরে পড়বে, যে স্পিসিস তার উপরে কি থাকে, জেনাস, তার উপরে ফ্যামিলি, অর্ডার, ক্লাস, এর উপরে ফাইলাম বা ডিভিশন, এবং ফাইনালি হচ্ছে কিংডম। তো এই পর্যায়ে যদি চেঞ্জেস ঘটে, সেটাকে আমরা বলছি ম্যাক্রো ইভলিউশন, এবং এটা বেসড হচ্ছে মাইক্রো ইভলিউশনের উপর বেস করেই এই ম্যাক্রো ইভলিউশন ঘটছে। তো জেনেটিক ড্রিফটের যে মেন তিনটে কন্ডিশন বলতে পারো, একটা হচ্ছে অ্যালিলিক ফ্রিকোয়েন্সি চেঞ্জ ঘটবে, এবং এটা একটা র্যান্ডম চান্স, এটা কখনোই অল ওভার দ্য সার্টেন হয় না, এবং এটা কখনোই আহ, হঠাৎ করে ম্যাক্রো ইভলিউশন ঘটাবে না, এটা সবসময় প্রথমে মাইক্রো ইভলিউশন ঘটবে, তারপরে ম্যাক্রো ইভলিউশন ঘটাবে। এবং যে ট্রেড গুলো আছে, যে অ্যালিলিক ফ্রিকোয়েন্সি দ্বারা যেই আমরা আমরা এখানে দেখলাম, অ্যালিলিক ফ্রিকোয়েন্সি দ্বারা যে চেঞ্জেস গুলো আসবে, সেটা পরবর্তী জেনারেশনের মধ্যে ট্রেডটা পাস হবে, কারণ এইখানে তোমার হোমোলোগাস রিকম্বিনেশন ঘটবে। তোমরা জানো হোমোলোগাস রিকম্বিনেশন ঘটে। আহ, তোমরা হয়তো সেল সাইকেল পড়েছো, ক্রসিং ওভার ঘটে, প্রোফেজ স্টেজের প্যাকাইটিন সাবস্টেজের মধ্যে ক্রসিং ওভার ঘটে, এবং এই ক্রসিং ওভার ঘটার ফলেই নিউ স্পিসিস তৈরি হচ্ছে। মানে পূর্ববর্তী জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনের মধ্যে ট্রেডটা পাস হচ্ছে বেসড অন ক্রসিং ওভার থিওরি, বা ক্রসিং ওভার মেকানিজম। থিওরি তো না, মেকানিজম, ক্রসিং ওভার মেকানিজম। ঠিক আছে। উম, তো যেটা বললাম যে আমরা শুরু করছিলাম মডার্ন সিনথেটিক থিওরি দিয়ে, যে মডার্ন সিনথেটিক থিওরি দিয়ে দেখতে পেলাম যে চেঞ্জেস গুলো যেগুলো আসছে সেগুলো কিভাবে আসছে। তো একটা তো আমরা দেখলাম জেনারেলি ড্রিফট দিয়ে চেঞ্জেস আসে, অ্যালিলিক ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ হয়। এবং সেকেন্ডলি হচ্ছে মিউটেশন।
মিউটেশন চেঞ্জ কিভাবে ঘটে, খুব কুইক বলছি আমি, এই টপিকটা আমরা পরের দিন শুরু করব। মিউটেশন চেঞ্জ মানে হচ্ছে বেসিক্যালি একটা স্পন্টিনিয়াস চেঞ্জ, পার্মানেন্ট চেঞ্জ, যেটা কোনো ডিএনএ সিকোয়েন্সের মধ্যে ঘটে। কিভাবে করতে পারে? এর মধ্যে পয়েন্ট মিউটেশন ঘটতে পারে। পয়েন্ট মিউটেশন মানে হচ্ছে কোনো একটা নিউক্লিওটাইড বেসের চেঞ্জ, নিউক্লিওটাইড বেস অল্টার হয়ে যাওয়া, এটাকে আমরা বলি পয়েন্ট মিউটেশন। ট্রানজিশন, ট্রান্সভার্সন বিভিন্ন রকম হতে পারে, যেমন যদি পিউরিনের চেঞ্জ হয়। তোমরা হয়তো পড়ে থাকবে যে নিউক্লিওটাইড বেসের মধ্যে পিউরিন পিরিমিডিন থাকে। তো পিউরিন যদি পিউরিন দ্বারা চেঞ্জ হয় সেটাকে বলা হচ্ছে ট্রানজিশন। পিরিমিডিন দ্বারা চেঞ্জ হলে বলা হচ্ছে ট্রান্সভার্সন, ঠিক আছে? তো যদি কোনো ডিএনএ সিকোয়েন্সের চেঞ্জেস আসে, পয়েন্ট মিউটেশন, অথবা কোনো ইনসার্শন ঘটে, কোনো একটা সিকোয়েন্স যদি কোনো একটা ডিএনএ লেন্থে অ্যাড হয়, কিংবা ডিলিশন হলো, আহ, কোনো একটা স্ট্র্যান্ডের মধ্যে যদি ডিলিশন ঘটে, তার ফলে কি হয়, সেই ডিএনএ সিকোয়েন্সটা অল্টার হয়। ডিএনএ সিকোয়েন্স অল্টার হওয়ার ফলে আমার উম, যে রিডিং ক্যাপাসিটি, মানে এমআরএনএ তো রিড করে, তার ফলে তারপর সেটা ট্রান্সলেশনের দ্বারা প্রোটিন তৈরি করবে। তো যখন এমআরএনএ রিড করছে তখন সেই রিডিং যে প্রফিসিয়েন্সি সেটা অল্টার করে গেল, ডিউ টু দা ইনসার্শন, ডিলিশন অ্যান্ড পয়েন্ট মিউটেশন। তো এর ফলে যে একটা ভেরিয়েশন সৃষ্টি হলো, একটা র্যান্ডম প্রসেসের দ্বারা যে ভেরিয়েশন সৃষ্টি হলো, সেটাকেই বলা হচ্ছে মিউটেশন। এবং এই মিউটেশনটা পরবর্তী জেনারেশনের মধ্যে তার ট্রেড পাস করবে, তার অফস্প্রিং এর মধ্যে ট্রেডটা পাস করবে। তো যখন ট্রেড পাস করবে, তো ভেরিয়েশন মিউটেশন দ্বারাও আসবে। তো সেটাকে সেটা আমরা মানে মিউটেশন একটা হোল প্রসেস, এটাকে দেখতে হবে যে কিভাবে ইনসার্শন ঘটছে, ডিলিশন ঘটছে, পয়েন্ট মিউটেশন ঘটছে। হ্যাঁ, আমি যদি ইউভি রে পাই আহ, কোন একটা রিএজেন্ট, যেমন 5 ব্রোমো ইউরাসিল, সাপোজ যদি পাই, তাহলে বেসের মধ্যে ট্রানজিশন করবে কিংবা ট্রান্সভার্সন করবে, কি করবে সেটা আমরা পরবর্তীকালে দেখবো। জাস্ট ওভারঅল বলে রাখছি, মিউটেশনের দ্বারা চেঞ্জেস আসলে সে মডার্ন সিন্থেটিক থিওরিকে সাপোর্ট করছে। এবং জেনেটিক রিকম্বিনেশন। আচ্ছা, মিউটেশন হচ্ছে কোনো যদি স্মল চেঞ্জেস আসে, সেটাকে আমরা বলছি মিউটেশন। এবং যদি কোনো লার্জ চেঞ্জেস আসে এবং সেটা যদি ক্রসিং ওভার দ্বারা ট্রেটের পরবর্তী জেনারেশনের মধ্যে ট্রেডটা পাস হয়, সেটাকে বলা হচ্ছে জেনেটিক রিকম্বিনেশন। হুম। এই জেনেটিক রিকম্বিনেশন বা হোমোলোগাস রিকম্বিনেশন কিভাবে ঘটছে, মানে অ্যানাফেজ, প্রোফেজের পর মেটাফেজ স্টেজ, মেটাফেজ স্টেজে অ্যালাইনমেন্ট করছে কিভাবে ক্রোমোজোম গুলো, তার অ্যালাইনমেন্টের পর কিভাবে অ্যানাফেজ স্টেজে তারা আহ, দুটো ক্রোমোজোম আলাদা হচ্ছে। ঠিক আছে, অ্যানাফেজ ওয়ানে নন সিস্টার, তোমরা জানো হয়তো যে নন সিস্টার ক্রোমোজোম প্রথমে আলাদা হচ্ছে, তারপরে তোমার সিস্টার ক্রোমাটিড গুলো আলাদা হচ্ছে। তো এটা ডিটেলস প্রসেস, এই রিকম্বিনেশন এন্ড মিউটেশন থেকে আমরা পরের দিন শুরু করব। ঠিক আছে? তো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারো, আদারওয়াইজ ক্লাস লিভ করছি। আচ্ছা, তোমরা যদি একটু কাইন্ডলি রেসপন্স করো তাহলে ভালো হয়। বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল, চাকদ্বীপ হাই স্কুল, কাইন্ডলি একটু রেসপন্স করো যে তোমরা বুঝতে পারছো না, কোথাও কোনো প্রবলেম হচ্ছে, একটু রেসপন্স করো। বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল, আমার ভয়েস কি তোমরা পাচ্ছো? আনমিউট করে বলো, মাইক নিয়ে অর হোয়াট এভার, যে সিস্টেম তোমাদের আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি তোমরা সব বুঝতে পারছো। ওকে, পরের দিন কিছু এমসিকিউ নিয়ে আসবো। হ্যাঁ, জাস্ট 2-3টে এমসিকিউ, যে তোমরা কতটা কি বুঝতে পারছো কি পারছো না, কারণ আমি কোনো রেসপন্স পাচ্ছি না। ওকে, ঠিক আছে, ক্লাস লিভ করছি।